ওরা আসবে, ওরা আর বের হতে পারবে না, ওদের ধুতি ফেলাই পালাইতে হবে, ধুতি ধুতি থাকবে না একটা। যে আমাদেরকে 47 সালে যে ঠকিয়েছে ওই হিন্দুদের কাছে, এই জায়গার আমরা হিস্সা চাই, ন্যায্য হিস্সা চাই। শেখ হাসিনাকে ওরা কিন্তু আর কোথাও যেতে দেবে না। শেখ হাসিনা কিন্তু এক ধরনের নজরবন্দি, মানে অলিখিত গ্রেপ্তার। হোয়াট ইজ কল মডার্ন ফরেন পলিসি, সেইটা ওদেরকে আমরা শিখাবো। ওদের ওদের বিশ্ববিদ্যালয় এগুলো শিখছে, কারণ তারা যে পাপেট গভর্নমেন্ট বাংলাদেশে বসিয়েছিল, শেখ হাসিনার কখনই পতন হবে না। বর্তমান যে একটা সরকার গঠিত, যে অত্যন্ত উইক, এদের কোনো অভিজ্ঞতাই নাই। বাংলাদেশের অরিজিনাল কনসেপ্টটা কি ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা ইনক্লুডিং 7 সিস্টার যে করছে এই হিন্দুরা, হিন্দু রাজত্ব সৃষ্টি হয়েছে, যত রকম বেনিফিট পাওয়ার। মুসলমানরা এখান থেকে আর দুইটা কারণে একটু পিছিয়ে পড়ে। একটা হলো 1857 সালে একটা সিপাহী বিপ্লব হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। সেই সিপাহী বিপ্লবের নেতৃত্বে ছিল মুসলমান অফিসার এবং মুসলমান জওয়ান। আর একটা কুসংস্কার সেই সময় ছিল যে ইংরেজি শেখা যাবে না, তাহলে মুসলমানিত্ব খারিজ হবে অথবা মুসলমানিত্ব বিঘ্নিত হবে ইত্যাদি ইত্যাদি। পরে স্যার সলিমুল্লাহ এবং এই মুসলমান ফিলোসফার যারা ছিল, তারা এই ভুল ধারণা সরিয়ে দিল যে জ্ঞান অর্জন করা তো মুসলমানদের জন্য ফরজ। তো সেইখান থেকে প্রথম বলোটা আসলো, এই যে মুসলমানদেরকে তারা যে শায়েস্তা বিজেপি গঠিত হয়েছিল, ওই যে হিন্দুদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে ওখান থেকে, এবং তাদের মূল এজেন্ডা ছিল টু পানিশ দ্য মুসলিম, মুসলমানদেরকে শায়েস্তা করা। তো সেই কনসেপ্টে প্রথম সুযোগটা পেল তারা ব্রিটিশরা যখন ক্ষমতা নিল। পরবর্তী ব্রিটিশরা যখন চলে গেল 1947-এ, তারা এই হিন্দুদেরকে এমন একটা ডমিনেন্ট জায়গায় রেখে গেল যে পাকিস্তান সৃষ্টি হলো সামান্য অল্প একটু জমি নিয়ে। পশ্চিম পাকিস্তানের একটা অংশ, এই দিদেন ইস্ট পাকিস্তান, বর্তমান বাংলাদেশ আরো ছোট অংশ। তো এইটা হলো মুসলমানদের স্বার্থের প্রতি প্রথম বলো। মুসলিম জাতীয়তাবাদ যারা ধারণ করে, লালন করে, পোষণ করে, তাদের এই 47 সালের যে ফলটি ডিভিশন হয়েছে, ফলটি ভাগ হয়েছে, সেইটা কারেকশনের দাবি তুলতে হবে, সেইটা সংশোধনের কারেক্ট দাবি তুলতে হবে। লাহোর রেজলিউশনে ছিল একাধিক মুসলিম স্টেটস, সেখানে একটা মুসলিম স্টেট হয়েছিল। তো জিওগ্রাফিক্যালি যদি ভাগ হয়, সমান 3টে ভাগ হচ্ছিল। আর যদি 2টি স্টেট হয়, তার সমান 2টে ভাগ হচ্ছিল। বাংলাদেশের অরিজিনাল কনসেপ্টটা কি ছিল? সেটা ওই নবাব সিরাজউদ্দৌলা নাটকের ভিতরে আছে, বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা ইনক্লুডিং 7 সিস্টার, এইটা ছিল অরিজিনাল বাংলার কনসেপ্ট। সেইখান থেকে সেই 47 সালের পলিটিক্সে ফেরে একটা ছোট জায়গায় আমাদেরকে দিয়েছে, এবং এখানে ধারণা করা হতো যে এখানে জনসংখ্যা অনেক বেড়ে যাবে, ডেল্টাইক রিজনে জনসংখ্যা অনেক বেড়ে যাবে, এবং জনসংখ্যা বেড়েছে। আপনি দেখেন 71 থেকে 75 ছিল 7.5 কোটি, এখন 20 কোটি লোক। তো এই জন্য যে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা মুসলিম জাতীয়তাবাদ ধারণ, লালন এবং পোষণ করে, যাদের ভিতরে দেশপ্রেম রয়েছে, তাদেরকে এই শিক্ষা দিতে হবে যে আমাদেরকে 47 সালে যে ঠকিয়েছে ওই হিন্দুদের কাছে, ওই অমিত ফমিত, এদের কাছে বলতে হবে এই জায়গার আমরা হিস্সা চাই, ন্যায্য হিস্সা চাই। এইটা আবার পুনরায় ডিমার্কেটেড করতে হবে, এবং দিস বাংলাদেশ মাস্ট বি ক্রিয়েটেড উইথ বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে। এই দাবিটা তুলতে হবে আমাদের, এবং এইটা যে যেখানে অবস্থান আছে সেখান থেকে এইটাকে প্রচার করতে হবে, মানুষের ভিতরে এই ধারণাটাকে প্রসারিত করতে হবে। এইটা হলো আমাদের হিস্সা। আমাদেরকে যে ঠকিয়েছে, আমাদেরকে যে ডিসক্রিমিনেট করেছে, এখন তারা আজকে চট্টগ্রাম চায়, আজকে এইটা চায়, এটা তো নতুন কিছু না। এর আগে বলছে যে স্বাধীন বাংলা করবে পদ্মার ওই পাশে, গ্রেটার বরিশাল এবং খুলনা নিয়ে। আমার বাড়ি বরিশাল, হারুন স্যারের বাড়ি খুলনা, মানে আমাদেরকে নিয়ে গেছে কি স্বাধীন বাংলা। তারপর ওইদিকে এখন আর কোন পাগলে বলতেছে দিনাজপুর, তো এখন আবার চিটাগং। তো এই যে হিন্দুত্ববাদীর যে এই দুষ্ট চাল, এই চাল ওরা চালবি। ওদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ তারা যে পাপেট গভর্নমেন্ট বাংলাদেশে বসিয়েছিল, তাদের হিসাবে এইটা ছিল যে শেখ হাসিনার কখনই পতন হবে না।
মানে যতদিন খুশি। এবং শেখ হাসিনা বায়োলজিক্যালি মারা গেলে তার অন্য উত্তরসূরি আসবে, তাদের এই পাপেট সরকারই বাংলাদেশ থাকবে। তাদের সমস্ত হিসাব ভুল প্রমাণিত হয়ে লক্ষণ দাসের মতো সে পালাই গেছে। এখন ওদের রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, মাথায় আগুন লেগে গেছে যে তাদের এইখানে যে এই মাসি বোন এরা এখান থেকে ডিসলস হয়ে গেছে। সেই জন্য তারা মিডিয়ায় কন্টিনিউয়াসলি অপপ্রচার চালাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে সেটাকে ইন্ধন দিচ্ছে। আর কিছু আবল তাবল এই যে সামরিক বাহিনীতে চাকরি করছে জেনারেল, এইগুলো হিন্দুত্ববাদী ধ্যান ধারণা পোষণ করে, তারা এখন এইসব থিওরি দিচ্ছে। তো এইসব থিওরিতে কিছু যায় আসে না। আমরা সেই জন্য সবসময় বলছি যে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে যে কনস্ক্রিপশন, কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর যে ধারণাটা, যেটা তালুকদার মনিরুজ্জামান তার নিজের রিসার্চের বইয়ে বলে গেছে, সিকিউরিটি অফ এ স্মল স্টেট অ্যান্ড দ্য সাউথ এশিয়ান পলিটিক্স, ওই বইয়ের ভিতরে এটা লেখা আছে। এবং পৃথিবীর যে সমস্ত দেশে কম্পালসারি মিলিটারি ট্রেনিং আছে সেই জাতি আগে উন্নত হয়েছে। মিলিটারি ট্রেনিং এর মাধ্যমে শুধু মিলিটারি ট্রেনিং শেখানো হয় না, দেশপ্রেম শেখানো হবে, স্বাস্থ্য ব্যবস্থা শেখানো হবে, ট্রাফিক ব্যবস্থা শেখানো হবে, দুর্নীতির বিরুদ্ধে শেখানো হবে, এবং জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ সম্বন্ধে শেখানো হবে। এবং এইটা বাংলাদেশে যে এখন মিলিটারি সেট আছে, সেই সেট আপে এটা করা সম্ভব। 10 ডিভিশন আছে। ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েট পাশ করার পরে ইউনিভার্সিটিতে এন্ট্রির আগে 8 সপ্তাহ মিলিটারি ভাষায় এটাকে বলে ক্যাডার, একটা ক্যাডার টাইপ একটা ট্রেনিং করায় দেওয়া সম্ভব। এই সিদ্ধান্ত কে নিতে পারে? যার এই ভিশন আছে, হু আন্ডারস্ট্যান্ড দ্য সিকিউরিটি, হু আন্ডারস্ট্যান্ড দ্য জিওপলিটিক্স। বর্তমান যে একটা সরকার গঠিত যে অত্যন্ত উইক, এদের কোনো অভিজ্ঞতাই নাই, নিরাপত্তা ব্যবস্থা জানে কিনা সেটা আমার সন্দেহ, যে একজনও জানে কিনা আমার সন্দেহ আছে। তো ওই আগের জায়গায় আসিতে এই হিন্দুত্ববাদী নিরাপত্তা ব্যবস্থা যেটা বলেন সারোয়ার, একজন আগের জায়গায় আসি আমি, একজন সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল, ওনার তো এই বিষয়টা অবশ্যই ভালো বোঝা উচিত বলে মনে করি। না, তারা জানেন এটা। জেনারেল জাহাঙ্গীরের সাথে আমি একসাথে চাকরি করেছি, 3 জনকে আমি চিনি। এই যে একজন আছে লেফটেন্যান্ট হাফিজ, তার কোনো কথা শুনতে পান? কোন তারা এই কনসেপ্ট ধারণ করলো, সেটা তো ইমপ্লিমেন্ট করতে পারে না। কারণ ওখানে ডমিনেন্ট অংশ হলো যারা মিলিটারি সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই, ডমিনেন্ট অংশ হচ্ছে সেইটা। এই বাস্তবতা আমরা বুঝতে হবে। তো সেইখানে ইন্ডিয়ার ওই যে ফরেন পলিসির আরেকটা দিক বলি, সেটা হলো ওদের যে কনসেপ্টটা তারা ধারণ করে ফরেন পলিসি, সেটা আউটডেটেড 2500 বছরের একটা পলিসি, যেটা চাণক্য বলে, অনেকে কৌটল্য বলে, বুঝছেন? সে বলে গেছে যে নেইবার ইন্ডিয়ায় তারা নেইবারকে কনসিডার করে ইন 2 ক্লাস, আইদার এনিমি অর স্লেভ, কোনো ফ্রেন্ডলি স্টেট নাই। তাহলে পাকিস্তান সহ বাকি সব অলমোস্ট ডিক্টেটর এনিমি। বাংলাদেশকে তারা কি বানিয়েছিল থিওরিটিক্যালি? স্লেভ কান্ট্রি, স্লেভ। সেই স্টেট থেকে 5 তারিখ থেকে সেটা রিভার্সিং শুরু হয়েছে। সেই জন্য আমরা বলছি যে আজকে যে এই লুটেরারা, শেখ হাসিনা সহ যে লুটেরা বাংলাদেশের টাকা নিয়ে ইন্ডিয়ায় পলাতক হয়েছে, এইটা তো রয়ের প্রজেক্টের অংশ, যে বাংলাদেশ থেকে তোমরা চুরি করে সব টাকা এই ইন্ডিয়াতে পাঠাও এবং এইখানে এসে আরামায়েশ করো। তো এর বাইরে একটা কথা আছে, আপনারা জানেন কিনা, গাজী গোলাম মোস্তফা রেড ক্রিসেন্টের যে চেয়ারম্যান ছিল এই 75-এর আগে, সে কিভাবে মৃত্যুবরণ করেছিল ইন্ডিয়াতে? আমরা না জানলে আমি রিফ্রেশ করি। জিও রহমানের সময় সে 3 বছর জেলে ছিল, জেল থেকে বের হয়ে সে ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া থেকে সে আজমির যাচ্ছিল দিল্লি থেকে, উল্টা দিক থেকে একটা ট্রাক এসে তাকে পিষে মেরে ফেলছে। কেন মারছে জানেন? ওইটা ছিল রয়ের গাড়ি। কারণ ও বাইডেন সম্ভবত 100 কোটি টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাচার করছিল, ওই টাকাগুলো কুক্ষিতে করার জন্য। আজকে এই যে টাকাগুলো নিয়ে গেছে ইন্ডিয়া, এই বাংলাদেশের লুটেরা, এরা মূলত ইন্ডিয়ান এজেন্ট। এরা বাংলাদেশের নামে নাগরিক, বাংলাদেশের জনস্বার্থ, দেশের স্বার্থ তাদের কাছে কোনো ব্যাপার না। 2009 থেকে 2024 পর্যন্ত যে শাসন ব্যবস্থা ছিল, যে রেজিম ছিল, যে ফ্যাসিজম ছিল, তারা বাংলাদেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থের বাইরে গিয়ে জনগণের সাথে ষড়যন্ত্র করে, রাষ্ট্রবিরোধী কাজ করে
তারা ইন্ডিয়ান স্বার্থ বেশি রক্ষা করছে। তো ইন্ডিয়ানরা তো তাদেরকে রক্ষা করবি। হয়তো অনেকের ক্ষেত্রে তারা এই টাকা পয়সা হাতিয়ে নেবে। আরেকটা কথা বলি যে আমার ধারণা, অনেকে আলোচনা করে শেখ হাসিনাকে ওরা কিন্তু আর কোথাও যেতে দেবে না। শেখ হাসিনা কিন্তু এক ধরনের নজরবন্দি, মানে অলিখিত গ্রেপ্তার। শেখ হাসিনা কি কোনো ফরেন মিডিয়া ইন্টারভিউ দিতে পেরেছে? পারে নাই। ওকে দিয়ে যতটুকু বলা, এবং এই যে বিভিন্নতে লিক হয় না এই কথোপকথন, এইগুলো র করে কেন জানেন? যাতে ওর বিরুদ্ধে বাংলাদেশে আরো এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয় শেখ হাসিনার বিরুদ্ধে, যাতে ও ইন্ডিয়া ছাড়া আর কোথাও না যাইতে পারে, এবং তাকে অন্য কোথাও যেতে দিবে না। মনে করেন কোনো ফরেন অন্য কোনো দেশের সাথে যদি মিডিয়ার সাথে কথা বলে, তার মুখ থেকে কিন্তু হঠাৎ করে বাইরে যেতে পারে যে ইন্ডিয়াকে আমরা যা জানি এর বাইরে আর কি দিচ্ছে, কত টাকা পাচার করছে, কিভাবে বাংলাদেশকে লুটপাট করছে, কিভাবে ইন্ডিয়ান 15 লক্ষ লোক অবৈধভাবে এখানে কাজ করছে, এইগুলো সব বের হয়েছে। সেই জন্য কিন্তু নজরবন্দি দিতেছে, কমপ্লিটলি নজরবন্দি। তো এখন এই পরিস্থিতিতে এই এই একটা বর্বর রাষ্ট্র, যাদের একটা আউটডেটেড ফরেন পলিসি ফলো করে, যারা কোনো নেইবারিং দেশের সাথে সম্পর্ক রাখতে পারে না, তারা এই আবল তাবল বলবে, এটা স্বাভাবিক। তবে আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষের নিরাপত্তার কোনো অভাব নাই। মেজর হারুন উইল বিয়ার মি আউট। আমাদের এখন 10 ডিভিশন সৈনিক আছে। যদি অ্যাটাক করতে হয় তাহলে এক ডিভিশনের এগেনস্টে 3 ডিভিশন দরকার হয়। ওরা যদি কখনো ডেয়ার করে বাংলাদেশকে ইনভেড করবে, ওরা ঢুকতে পারবে কিন্তু ওরা বের হইতে পারবে না। কারণ কম্পালসারি দাঁড়া আমার ফলোটা নষ্ট করেন না। কম্পালসারি মিলিটারি ট্রেনিং এমার্জেন্সির সময় এই 2 সপ্তাহ দিয়েও এটা করানো সম্ভব। 2 সপ্তাহ দিয়ে আমরা করাই দিতে পারি। আমি পদাতিক বাহিনী অফিসার, মেজর হারুন পদাতিক বাহিনী অফিসার। 8 সপ্তাহ হলে ভালো হয়, কিন্তু বেসিক ওয়েপন ট্রেনিং 2 সপ্তাহে করা দেওয়া সম্ভব। ওরা আসবে, ওরা আর বের হতে পারবে না। ওদের ধুতি ফেলায় পালাইতে হবে। ধুতি থাকবে না একটা। বুঝতে পারছেন? এই আকাটা মাকাটা সব বাংলাদেশের জনগণ এগুলো দেখবে। ওরা এটা জানে। ওদের একমাত্র চিন্তা ভাবনা ছিল হাসিনার মতো পাপেট গভর্নমেন্ট বসাইয়া বাংলাদেশকে লুটপাট করা। তো এইটা দখল করবে, এইগুলো বিস্মিত হওয়ার কোনো প্রয়োজন নাই, ই করার দরকার নাই। প্রয়োজন হলো বাঙালি মুসলিম জাতীয়তাবাদকে পুনর্জাগরণ ঘটানো। 47 সালে যে ডিসক্রিমিনেশন, বৈষম্য আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেই বৈষম্যকে ঠিক করে ওদের সাথে আমাদের যে হিস্সা ইউনাইটেড সাবকন্টিনেন্টে ছিল, সেই হিস্সাকে আদায় করার জন্য বাঙালি জাতীয়তাবাদকে গণজাগরণ ঘটাতে হবে। ধন্যবাদ। আমি আপনার সাথে সেখানে সংযুক্ত করতে চেয়েছিলাম, যেটা পরে সময় পেলে এটা আপনার কাছে জানানোর চেষ্টা করব। ভারত কখনো বাংলাদেশের হুমকি নয় আমরা যেভাবে দেখি, কারণ ভারতের প্রতিবেশী কিন্তু তাদের বন্ধু নয়। সবার সাথে তাদের খারাপ সম্পর্ক, বিশেষ করে, এবং যুদ্ধ ভাব চায়নার সাথে, পাকিস্তানের সাথে তো লেগেই আছে। তো বাংলাদেশকে মনে হয় না কখনো ভারত আক্রমণ করার সাহস পাবে। বাংলাদেশে যদি কোনো কারণে তারা আক্রমণ করার চেষ্টা করে, তাদের বিপদ চায়না থেকে আসবে, তাদের বিপদ পাকিস্তান থেকে আসছে, এবং ঘরোয়া যে কোন্দল, তাদের বিভিন্ন অঙ্গরাজ্য স্বাধীনতা চাচ্ছে, সব কিছু মিলেই তারা এক ভয়ঙ্কর বিপদে পড়বে। সেই কারণে মনে হয় না কখনো ভারত বাংলাদেশে এই ধরনের কিছু করার চিন্তা করবে। তারপর আপনি যেটা বললেন যে এক ডিভিশনের জন্য 3 ডিভিশন দরকার, এবং তারা ধুতি খুলে দৌড়াতে হবে, এটাও বাস্তবতা। আমি আসবো আপনার কাছে, আমি যাচ্ছি জনাব হারুনুর রশিদ। আমরা মোটামুটি অনেক আমি আর একটু অ্যাড করি, 1 মিনিট একটু অ্যাড করি। শোনেন, আমাদের কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অনেক ফ্রেন্ডস আছে। মনে করেন আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি, পিরিজপুর জেলার পর্তাশী গ্রাম, আমাদের গ্রামে আমার অনেক ক্লাসমেট আছে যারা ইন্ডিয়াতে মাইগ্রেট করছে। ফাইন, ইন্ডিয়ান জনগণের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। ইন্ডিয়ান পিপল আর আওয়ার ফ্রেন্ডস। কিন্তু ওদের এই নেস্ট্রি আউটডেটেড ফরেন পলিসি ওদের জন্য বিপদ। ওরা যদি সত্যিকারে ভালো করতে চায় তাহলে তাদের ফরেন পলিসি শিখতে হবে। আমি অন্য একটা টকশোতে বলেছি, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ওদের সমস্ত সাউথ ব্লককে ওদের ফরেন মিনিস্টার সহ যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা যাই লেকচার দিয়ে আসবো। উইল টিচ দেম ফরেন পলিসি, নেইবারের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, হোয়াট ইজ কল মডার্ন ফরেন পলিসি, সেইটা ওদেরকে আমরা শিখাবো। ওদের বিশ্ববিদ্যালয় এগুলো শিখায় না, ওরা এটা জানে না। ওরা
ওদের ফরেন পলিসি শিখায় লুটেরা, কিভাবে দুই নাম্বারি, অনৈতিকতা, এবং স্বাধীনতা যুদ্ধের সময় এত এত দরিদ্র ওরা যে সেই সময় ক্যান্টনমেন্টের যশোর থেকে ভেসিন পর্যন্ত খুলে নিয়ে গেছে। এইগুলো তাদেরকে শেখায়, এইগুলো তাদেরকে পিরিচ করা হয়। ওদের কোনো নৈতিকতা শেখায় না, ভণ্ডামি, ফরেন পলিসির নামে ভণ্ডামি, জোসার, এগুলো শেখায়। সো ওদের পুরো সাউথ ব্লক, ওদের প্রধানমন্ত্রী থেকে পররাষ্ট্র মন্ত্রী থেকে সবাই অ্যাকোমোডেটিভ ফরেন পলিসি, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য মডার্ন ফরেন পলিসি। এই আধুনিক যুগের আন্তঃরাষ্ট্রীয় ফরেন পলিসি ওদের শিখতে হবে। ওদের যদি কেউ না শিখায়, আমাদেরকে দাওয়াত দিতে পারে, আমরা তাদেরকে যে প্রশিক্ষণ দিতে পারি। ধন্যবাদ। জি ধন্যবাদ। এরকম হলে অবশ্যই তাদের